দেখো অধ্যায় ১ আজকে অধ্যায় হচ্ছে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ভাষা তত্ত্ব। তো ভাষা সম্পর্কে তোমাদের একটু জানতে হয় বা এটা বলাই যায় যে ভাষা কি? এটা আমরা সাধারণত আমরা ভাষা তত্ত্বের যেকোনো অধ্যায় পড়তে গেলে এই একটা প্রশ্ন আসে বা ভাষা বলতে কি বোঝায়? বা ভাষা কিভাবে জন্ম নিয়েছে? এটা প্রশ্ন হয়। তো এই ধরনের প্রশ্নগুলো ভাষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং তত্ত্বের জন্ম নিয়েছে। গত শতাব্দীতে ভাষা শিক্ষা এবং শেখার পদ্ধতিগুলো মূলত ভাষার ৩টি ভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছে। কয়টা দৃষ্টিভঙ্গি? 3টি। ৩টি। ভাষাতত্ত্বের ক্ষেত্রে ৩টা দৃষ্টিভঙ্গি তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদের ব্রড প্রশ্নে, শর্ট প্রশ্নে কাজে লাগবে। একটা হইতেছে স্ট্রাকচারাল, কাঠামোগত দৃষ্টিভঙ্গি। বা আমরা শুধু বলতে পারি কাঠামোগত। প্রথমটা কি? স্ট্রাকচারাল। আচ্ছা। তারপর হইতেছে ফাংশনাল। এটা এটা হইতেছে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আমরা বলতে পারি। তারপর হইতেছে কি? ইন্টারেকশনাল, পারস্পরিক অথবা মিথস্ক্রিয়ামূলক। একটা আরেকটা সম্পর্কিত। তাহলে কয়টা হইল আমাদের? ভাষা শিক্ষা এবং শেখানো দুইটাই কিন্তু আলাদা। একটা হইতেছে কি টিচ শিক্ষা, আর একটা হইতেছে কি লার্ন শেখানো। সরি, টিচ শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া, আর একটা লার্ন নিজের শিখা। দুইটা জিনিস। তাহলে ভাষা শেখার ক্ষেত্রে এবং শেখানোর ক্ষেত্রে কয়টা দৃষ্টিভঙ্গি রাখতে হবে? বলো। 3টা। ভাষা শিক্ষা দেওয়া এবং নিজের শিখা, এই ক্ষেত্রে আমাদের ভাষা শিখার ক্ষেত্রে ৩টা পদ্ধতি আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। একটা স্ট্রাকচারাল, একটা ফাংশনাল, আর একটা ইন্টারেকশনাল। ইন্টারেকশন। অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি বা এই দৃষ্টিভঙ্গিগুলোই কি হয় আলাদা আলাদা বা শিক্ষার পদ্ধতি তৈরি করে। আচ্ছা, ভাষাবিজ্ঞানীরা ভাষাকে যেভাবে দেখে শিক্ষকরাও সেভাবে দেখে। এই ৩টা দৃষ্টিভঙ্গিকে সহজ উদাহরণ দিয়ে দেখো, আমি নিজে বুঝাই দিই। দেখো, স্ট্রাকচারাল আমরা কিন্তু আলাদা আলাদা পড়ে যাব, বা তুমি চাইলে বলতে পারো যে ভাই আমরা একবারে পয়েন্টের ভিতরে চলে যাই। প্রথমে কি? স্ট্রাকচারাল। দেখো, স্ট্রাকচারাল জিনিসটা আমাদের বুঝতে হবে, গঠনমূলক বা কাঠামোগত দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি ভাষাকে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা বা পদ্ধতি হিসেবে দেখে, যা বেশ কয়েকটা এর ভিতরে কি থাকে গ্রুপ থাকবে, কিন্তু এর ভিতরে অনেকগুলো উপাদান যুক্ত থাকবে এই স্ট্রাকচারালের ভিতরে। যেমন ফুনেম ধ্বনিতাত্ত্বিক, আমরা বলতে পারি গ্রামাটিক্যাল ব্যাকরণগত, তারপরে কি বলতে পারি? ব্যাকরণগত পরে বলতে পারি গ্রামাটিক্যাল ইউনিট এবং গ্রামাটিক্যাল অপারেশন, তারপরে বলতে পারি লেক্সিক্যাল আইটেমস। কয়টা হইলো? বলো। ১ নাম্বার ফোনোলজিক্যাল বা ফোনেমস, ২ নাম্বার গ্রামাটিক্যাল ইউনিট, ৩ নাম্বার গ্রামাটিক্যাল অপারেশন, ৪ নাম্বার লেক্সিক্যাল আইটেমস। কয়টা হইছে? বলো। ৪টা। ৪টা হয়েছে। তাহলে এই ৪টা উপাদান স্ট্রাকচারাল ভিউ, অর্থাৎ কাঠামোগত পদ্ধতির ভিতরে এই ৪টা উপাদান তোমাদের থাকতে হবে। এখন দেখো, আমরা মূলধ্বনি যেটা আমরা জানি যে একটা শব্দ উচ্চারণ করতে গেলে অর্থের পরিবর্তন হতে পারে বা পার্থক্য হতে পারে। যেমন ব্যাট, আমরা সরি পিন বিন, এখানে উদাহরণ দেওয়া আছে পিন বিন। এখন পিনের জায়গায় পি সরিয়ে যদি বি দেই হবে বিন। তাহলে দেখো এখানে কি হয়েছে? ধ্বনির পরিবর্তন হয়েছে। ধ্বনি মূল ধ্বনির পরিবর্তন হওয়ার কারণে এখানে কি হয়েছে? একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। পির জায়গায় বি দেওয়া হয়েছে। এটাকে আমরা বলতে পারি ফোনেমস। ব্যাকরণগত কোনগুলো? গ্রামাটিক্যাল। আমরা গ্রামাটিক্যালের ভিতরে ছোট একটা বাক্য নিতে পারি, কয়েকটা শব্দ থাকতে পারে, বা ক্লজ থাকতে পারে। ক্লজ কোন? বাক্য অংশ থাকতে পারে। ব্যাকরণগত প্রক্রিয়া কোনটা? ব্যাকরণগত প্রক্রিয়া হইতেছে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হবে, জোড়ায় জোড়ায় শব্দ তৈরি হবে। এবং কি হতে পারে? সেখানে ব্যাকরণগত প্রক্রিয়ার ভিতরে ভাষার পরিবর্তন হতে পারে। যেমন অ্যাক্টিভ টু ভয়েস আছে না? অ্যাক্টিভ টু প্যাসিভ আছে? জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও। বস। ধরে দে। তাহলে আমরা কি পাইলাম এখানে? ব্যাকরণগত প্রক্রিয়ার ভিতরে আমরা শব্দগুলো জোড়ায় জোড়ায় পেতে পারি, যেটা দ্বারা বাক্য হয়। আবার কি হয়? সেন্টেন্সের পরিবর্তন হয়। আবার এখানে লেক্সিক্যাল যেটা হইতেছে সেটা হইতেছে শব্দ অর্থ। লেক্সিক্যাল কোনটা? অর্থপূর্ণ থাকতে পারে। একটা শব্দ থাকলো সেটার অর্থ থাকতে হবে। ক্লিয়ার?
এখন দেখো, প্রতিটি ভাষারই এই ধরনের কাঠামোগত উপাদান সংখ্যা সীমিত। একটি ভাষা শিখার অর্থ হইল এই কাঠামোগত উপাদানগুলো শিখা, যাতে ভাষাটা বোঝা এবং নিজে ব্যবহার বা তৈরি করা যায়। অডিও ল্যাঙ্গুয়েজ মেথড এবং টোটাল ফিজিক্যাল রেসপন্স মূলত এই বিশেষ দৃষ্টিভঙ্গিকে ধারণ করে। তার মানে এই যে স্ট্রাকচারাল বা কাঠামোগত উপাদানের ভিতরে যেহেতু আমরা 4টা উপাদান পাইলাম, এই 4টা উপাদানই কি করে ধারণ করে, কে কে, কোন কোন থিওরি? অডিও ল্যাঙ্গুয়েজ মেথড এবং কি টোটাল ফিজিক্যাল রেসপন্স। তাহলে তো এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, দ্য স্ট্রাকচারাল ভিউ এটা মুখস্থ করতে গেলে আমাদের কয়টা উপাদান মুখস্থ রাখতে হবে বলতে পারবা? 1 নাম্বার ফোনেম, 2 নাম্বার গ্রামাটিক্যাল ইউনিট, 3 নাম্বার গ্রামাটিক্যাল অপারেশন, 4 নাম্বার লেক্সিক্যাল, 5 নাম্বার অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, 6 নাম্বার টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটি তো দেখো তো, এখানে আমি তো করে দিছি, বোল্ড করে দিছি, ধ্বনিতাত্ত্বিক একক, ব্যাকরণগত একক, ব্যাকরণগত প্রক্রিয়া, শাব্দিক উপাদান, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স দেওয়া আছে না? কি তাকিয়া বা সাবরিনা? জি ভাইয়া। এখন এখন এটা হইতেছে তোমাদের আহ, বুঝার বিষয়, এখানে হইতেছে তোমাদের জানতে হবে, কারণ বইয়ের ভিতরে অত তোমরা টেক্সট বই দেখো, এখানে শুধু এটা সরাসরি ইংরেজিটা দেওয়া আছে, কোনো এক্সাম্পল নাই, যেটা তোমরা থার্ড ইয়ার লিঙ্গুইস্টিকে পড়ে আসতো অনেক সুন্দরভাবে উদাহরণ দেওয়া। এখন কত হইতেছে এই যে ধ্বনিতাত্ত্বিক বা ব্যাকরণগত একক বা ব্যাকরণগত প্রক্রিয়া, শাব্দিক উপাদান, এগুলো আসলে কি, এগুলো তো তোমাদের মাথায় ঢুকাতে গেলে উদাহরণের মাধ্যমে ঢুকাইতে হবে। এই জিনিসগুলো নাই, চলো আমি তোমাদেরকে সেটা বুঝাই। প্রথমটা কি উপাদান? ধ্বনিতাত্ত্বিক, সেটা কি ফোনেম বা ফোনোলজিক্যাল ইউনিট। আচ্ছা দেখো, ভাষার সবচেয়ে কি থাকবে, সেটা ছোট ধ্বনি বা শব্দ। উদাহরণ যেমন ইংরেজিতে পিন এবং বিন শব্দ দুটির মধ্যে পার্থক্য তৈরি করছে কয়টা ধ্বনি? 2টা। সেটা হচ্ছে কি পি এবং বি। কারণ পিন পিন এর জায়গায়, পি এর জায়গায় যদি বি দিই, তাহলে কি হচ্ছে? বিন। তাহলে এখানে পিন। এখানে পার্থক্য তৈরি হয়েছে কোন ধ্বনি দ্বারা? 2টা ফোনেম, কি কি? পি এবং পি বি। বি। পি। আবার বাংলাতে যদি বলি কাল এবং খাল, দেখো তো কয়ের সাথে কয়ের জায়গায় কি হয়েছে? খ। তাহলে এগুলো হইতেছে কি ফোনেম। এই জন্য বলছিল না যে মূল ধ্বনি বা ফোনেম। আচ্ছা, 2 নম্বরটা কি? ব্যাকরণগত একক বা প্রক্রিয়া, অর্থাৎ গ্রামাটিক্যাল ইউনিট বা অপারেশন। এখানে 2টা একত্রে দেওয়া আছে, তোমরা চাইলে আলাদা আলাদা বলতে পারো। গ্রামাটিক্যাল ইউনিট কোনটা? যেখানে কি থাকবে, শব্দ জোড়া দিয়ে বাক্য তৈরি করা হবে। আর অপারেশন হইতেছে কি, মূল বাক্যের পরিবর্তন হতে পারে। কি হতে পারে? বাক্যের বাক্যের রূপ পরিবর্তন হতে পারে, সেটা গ্রামাটিক্যাল অনুযায়ী। এখন দেখো, গ্রামাটিক্যাল ইউনিট কি বলছি? বলো। শব্দ, একটা শব্দের সাথে আর একটা শব্দ সংযুক্ত হয়ে একটা বাক্য তৈরি হবে, এটা হচ্ছে কি গ্রামাটিক্যাল ইউনিট। আর অগ্রামাটিক্যাল অপারেশন কোনটা? মূল বাক্যকে পরিবর্তন করা যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, নেগেটিভ থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল কম্পাউন্ড, আছে না এরকম? জি ভাইয়া। ভাইয়া এটাকে এই এটা দুইটা হচ্ছে কি একসাথে লেখা যাবে? না, কি বুঝি নাই? গ্রামাটিক্যাল ইউনিটস আর অপারেশনস দুইটা কি একসাথে আরে লেখা পাগল, যাবে? পরীক্ষা হলে তো তুমি এরকম উদাহরণ দিতে পারবা না। পরীক্ষা হলে তুমি উদাহরণ দিতে পারবে না, বরং আমি যে এই যে উপরে যেটুকু বুঝাইলাম এইটুকু তোমাকে লিখতে হবে। কিন্তু এইখানে যে আসলে যে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আসলে কি বুঝাইছে সেটা তো তোমাদেরকে আমাকে বুঝাইতে হবে উদাহরণ দিয়ে, নয়তো বুঝবা না। নয়তো বললাম যে এই এই উপাদান আছে মুখস্থ করবা, কারণ এই ইএলটির ভিতরে কোনো রসকস নাই যতক্ষণ না আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাবো। এই জন্য আমি এইটা শখের ভিতরে রাখছি, কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা পয়েন্ট যেন আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাইতে পারি যে কেন এই উপাদানগুলো স্ট্রাকচারাল ভিউর ভিতরে প্রয়োজন। বুঝছো? জি ভাইয়া আম- বুঝছি। জি আমি ভাইয়া। এটা পড়া শেষ করে পরে প্রশ্নে গেলেই তোমরা দেখতে পারবা। আচ্ছা, তাহলে দেখো, যেমন 1 নম্বর উদাহরণ, আই একটা শব্দ, লাভ একটা শব্দ, বুক একটা শব্দ। তাহলে এই শব্দগুলো আলাদা আলাদা শব্দ না? দেখো তো, আই, লাভ, তারপরে বুকস, এগুলো আলাদা আলাদা শব্দ, এগুলো একত্রিত হয়ে কি একটা বাক্য হবে না? আই সাবজেক্ট, লাভ ভার্ব, বুকস অবজেক্ট। তাহলে আমরা জানি একটা বাক্য তৈরি করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলেই হয়। তাহলে এখানে আলাদা আলাদা শব্দ জোড়া লাগিয়ে কি হইলো, একটা বাক্য তৈরি হলো। তাহলে গ্রামাটিক্যাল ইউনিট হয়েছে
জি ভাইয়া হয়েছে। দেখো আমি জিজ্ঞাসা করলে বলবা, নয়তো বুঝবা না কিন্তু। তারপরে কি গ্রামাটিক্যাল অপারেশন মানে কি বাক্যের রূপ পরিবর্তন। যেমন তুমি যখন আই লাভ বুকস এটা অ্যাক্টিভ, এই বাক্যটাকে যখন পরিবর্তন করবা তখন কি হয়ে যাবে? বুঝতে পারলাম ভাই। তাহলে কি বাক্যের রূপ পরিবর্তন হয়েছে? জি ভাইয়া। এটা কি বাক্যের রূপ যে পরিবর্তন করছো এটা গ্রামাটিক্যাল ছাড়া নাকি গ্রামাটিক্যাল বাইরে? ব্যাকরণের, গ্রামাটিক্যালের ভিতরে। হ্যাঁ গ্রামার অর্থাৎ গ্রামারের নিয়ম অনুযায়ী করছো, গ্রামারের বাইরে না। এই জন্য বলছিলাম গ্রামাটিক্যাল ইউনিট এবং গ্রামাটিক্যাল অপারেশন প্রায় একই, মানে একটার পরে আরেকটা, মানে একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে। আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে কি লেক্সিক্যাল আইটেম। এখানে দেখো এই লেক্সিক্যাল আইটেমের ভিতরে দুইটা শব্দ থাকে, দুইটা তথ্য মনে রাখতে হবে। সেটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ, ফাংশন ওয়ার্ড ব্যাকরণগত শব্দ। এখন এই কন্টেন্ট ওয়ার্ডস কোনটা, অর্থপূর্ণ শব্দ কোনটা, যেগুলো সরাসরি কোনো বস্তু বা কাজ বা গুণকে বোঝায়। যেমন ক্যাট, রান, বিউটিফুল, এগুলো কি আছে, অর্থ আছে না? জি। হ্যাঁ। আবার ফাংশনাল ওয়ার্ড কোনগুলো, ব্যাকরণগত শব্দ, অর্থাৎ যেগুলো নিজস্ব বড় কোনো অর্থ নাই, বরং কি করে বাক্যের সাথে ব্যবহৃত হয়ে শব্দের সাথে সে নিজের একটা অর্থ প্রকাশ করে। নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু, মানে বাক্য গঠনে সে অর্থ অর্থটা নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন অ্যান্ড, বার্ড, অফ, দা, ইজ, এগুলো হইতেছে কি ফাংশন ওয়ার্ড। মনে থাকবে? ফাংশনাল ওয়ার্ডস। মনে থাকবে? জি ভাইয়া। অর্থাৎ লেক্সিক্যাল মানে হইতেছে গ্রামার এই তোমাকে বলা হয় আভিধানিক বা অর্থপূর্ণ। তার মানে লেক্সিক্যাল আইটেমের ভিতরে এই দুইটাই থাকবে। দেখো তো এই কন্টেন্ট ওয়ার্ডস এরও অর্থ আছে, ফাংশনাল ওয়ার্ডের যে উদাহরণগুলো দিচ্ছি সবগুলোর উদাহরণ অর্থ আছে না? দেখো লেক্সিক্যাল আইটেম মানে কি বলছি, আভিধানিক অর্থ, অর্থাৎ একটা শব্দের অর্থ থাকতেই হবে। তো এই লেক্সিক্যাল আইটেমের ভিতরে দুইটা পয়েন্ট পাইছি, কন্টেন্ট আর একটা কি ফাংশন। function। এখন ধরো ক্যাট, রান, বিউটিফুল, এগুলো কি অর্থ আছে? আছে ভাইয়া। তাহলে এগুলো কি আমরা কি লেক্সিক্যাল আইটেম বলতে পারি? হ্যাঁ বলা যায়। আচ্ছা, আবার ধরো অ্যান্ড, বার্ড, অফ, দা, ইজ, এগুলো নিজস্ব অর্থ না থাকলেও বাক্য গঠনের ক্ষেত্রে অর্থ প্রকাশ করে, অর্থ তো প্রকাশ করে, তাহলে এগুলো কি আমরা লেক্সিক্যাল আইটেম বলতে পারি? জি ভাইয়া বলতে পারবো। আচ্ছা গেল। তাহলে আমাদের 4টা পয়েন্ট ক্লিয়ার। জি ভাইয়া। এখন বলছিল যে এই 4টা পয়েন্টে ভাষা শেখানোর ক্ষেত্রে আরেক 2টা পদ্ধতি তোমাদের সহযোগিতা করে। একটা হচ্ছে কি অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, আরেকটা কি টোটাল ফিজিক্যাল রেসপন্স। ফিজিক্যাল রেসপন্স। এখন দেখো এই টোটাল ফিজিক্যাল রেসপন্সের সংক্ষেপে বলা হয় টিপিআর, আর অডিও ল্যাঙ্গুয়েজ মেথড সম্ভবত এএম, সরি হ্যাঁ এএম হতে পারে, কিন্তু এএম দ্বারা প্রকাশ করে না। দেখো অডিও ল্যাঙ্গুয়েজ মেথড কি, এগুলো কিন্তু আলাদা আলাদা অধ্যায় আছে, তবে এগুলো এক একটা পদ্ধতি। এই পদ্ধতিগুলো এখন থেকে আস্তে আস্তে জেনে গেলে পরবর্তীতে যখন ওই অধ্যায়ে আমরা যাব তখন বিস্তারিত আরো সুন্দর করে বুঝতে পারবো। এই পদ্ধতিতে বারবার একই বাক্য মুখে মুখে বলিয়ে মুখস্থ করানো হয়। ড্রিল মানে কি বারবার তাকে মুখস্থ করানো হবে, সে বারবার উচ্চারণ করবে, বারবার পড়বে। যেমন শিক্ষক বলল কি দিস ইজ এ প্যান, তাহলে সে কি করবে, শিক্ষক যখন বলবে দিস ইজ এ প্যান, এটা মুখস্থ করো, তখন সে কি করবে, শিক্ষার্থীরা দিস ইজ এ সেটাই প্যান, বলবে। দেখো দিস ইজ এ প্যান, এটা কোন নিয়মে হইলো, কিভাবে হইলো, এটা কি তাদের বুঝার দরকার আছে বা দেখার দরকার আছে? জি না। তারা, কারণ টিচার বলছে, তারা কি করবে, ঠাড়া মুখস্থ করে নিবে, দিস ইজ এ প্যান, বারবার বলতে থাকবে, উচ্চারণ করে নিবে। অর্থাৎ কোনো নাম, কোনো নিয়ম না বুঝিয়ে বারবার অভ্যাসের মাধ্যমে ভাষা গঠন শেখানো হয়। অর্থাৎ শিক্ষক এখানে তাকে কিন্তু শিক্ষার্থীদের নিয়ম শিখাইলো না, বরং বললো যে তোমরা এটা মুখস্থ করো বা এটা শিখো, তারা শিখে ফেললো। আচ্ছা, এটা হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ মেথড। তার মানে এখানে কি লাগে না, নিয়ম লাগে না, বরং সরাসরি কি করতে হয়, মুখস্থ করতে হয়। মুখস্থ করতে তাহলে হবে। অডিও ল্যাঙ্গুয়েজ মেথড মানে কি, নিয়মের প্রয়োজন হয় না, মুখস্থ করতে হয়। টোটাল ফিজিক্যাল রেসপন্স, দেখো এটা মূলত শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা শেখানোর পদ্ধতি। তাহলে এখানে টোটাল বা টিপিআর এটা শিখতে হলে আমাদের কিভাবে শিখতে হবে, অঙ্গভঙ্গির ফিজিক্যাল। মাধ্যমে। যেমন শিক্ষক বলল স্ট্যান্ড আপ, তাহলে শিক্ষার্থীরা কি করবে, তারা মুখে কিছু বলবে না, তারা মুখে কিছু বলবে, কারণ শিক্ষক যখনই বলবে স্ট্যান্ড আপ, শিক্ষার্থীর সঙ্গে সঙ্গে কি করবে, উঠে দাঁড়াবে। নাকি শিক্ষার্থীরা বলবে যে স্যার আমরা কি এখন উঠে দাঁড়াবো, এটা তারা বলবে? জি না। কারণ হ্যাঁ, কারণ হচ্ছে কি শিক্ষার্থী তাদের বলছে, সরি শিক্ষক শিক্ষার্থীদের বলছে, শিক্ষক সেটা শোনার সাথে সাথেই তারা কি করছে, তাদের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া দেখাইছে, তাই তো?
তাহলে জি ভাইয়া। তাহলে টিপিআর দ্বারা কি বুঝলা? শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা শেখা। এখন ক্লিয়ার? এই স্ট্রাকচারাল ভিউটা ক্লিয়ার হয়েছে? ভাইয়া সাজিটাকে একটু অ্যাড করেন ক্লাসে। হ্যাঁ, সাজিটাকে একটু অ্যাড করেন ক্লাসে, জয়েন হতে পারছে না। আচ্ছা করছি। তাহলে কি ক্লিয়ার হয়েছে এখন একটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, দ্য ফাংশনাল ভিউ, ব্যবহারিক বা কার্যমূলক দৃষ্টিভঙ্গি। এটা তোমাদেরও বুঝতে হবে। দেখো এখানে এই যে এই বাংলা যেটা, এটা তোমাদের কাছে কঠিন লাগে, তার চাইতে এখানে সহজ ভাষায় যেটা দিয়েছে এটা বোঝো। যে এই ফাংশনাল ভিউ কি বলতেছে, যে তুমি ব্যাকরণের নিয়ম কত ভালো জানো বা তোমার কত শব্দ মুখস্থ আছে সেটা বড় কথা না। বড় কথা হলো কি, তুমি ভাষাটা ব্যবহার করে বাস্তব জীবনের কাজগুলো তুমি ঠিকমতো করতে পারতেছো কিনা। তাহলে ফাংশনাল ভিউ হইতেছে কি? ফাংশনাল ভিউ মানে কি বুঝলাম? যে বাস্তব জীবনে তুমি ভাষার ব্যবহার, বাস্তব জীবনে কি করা? ভাষার বা বাস্তব ভিত্তিক কি করা? ভাষার ব্যবহার করা। তুমি কতগুলো মুখস্থ করছো, কতগুলো নিয়ম মুখস্থ করছো, কত শব্দ মুখস্থ আছে, তোমার এটা বড় কথা না। বরং তুমি যে একজনের সাথে কথোপকথন করতেছ, এই কথোপকথনে তুমি বাস্তব ভিত্তিক বা প্রেক্ষাপটে পরিস্থিতি অনুযায়ী তুমি ভাষাটাকে ব্যবহার করতে পারতেছো কিনা, সেটা হইতেছে কি? এটাকে কি বলে? বলো, দ্য ফাংশনাল। ফাংশনাল ভিউ। কারণ দেখো আমরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই। যেমন কাউকে আমন্ত্রণ, কারোর সাথে সাক্ষাৎ করা, কাকে কি করা, পথ চিনিয়ে দেওয়া, কাউকে পরামর্শ দেওয়া, কাকে উপদেশ দেওয়া, ক্ষমা চাওয়া, দ্বিমত পোষণ করা, এগুলো হইতেছে কি? এগুলো আমাদের কি বাস্তব জীবনে বা বাস্তব পরিস্থিতি অনুযায়ী মুখোমুখি হতে হয়। জি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীদের এখানে কাজ কি? শিক্ষার্থীরা ভাষা শিখে কিসের জন্য? পরিস্থিতি অনুযায়ী বা বাস্তব জীবনে। দৈনন্দিন জীবনে তাদের কাজটাকে কি করা? পরিচালনা করার জন্য, বা তাদের বাস্তব জীবনে যোগাযোগটা ঠিক রাখার জন্য তারা ভাষা শিখে, তাই তো? অর্থাৎ এখানে তারা কতগুলো নিয়ম মুখস্থ করছে, শব্দ মুখস্থ আছে, এটা কোনো দরকার না। আচ্ছা, ভাষা শেখার ক্ষেত্রে দেখো, কমিউনিকেট অ্যাপ্রোচ এবং ইংলিশ ফর স্প্যাসিস পারপাস বা বিশেষ ইংরেজি শিক্ষার যে আন্দোলন, তার উৎপত্তি হয়েছে ভাষার এই ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে এখানে আমাদের দুইটা পদ্ধতি পাইলাম, কি কি? কমিউনিকেট। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর হচ্ছে ইংলিশ ফর এখন স্পেসিফিক দেখো, পারপাস। এই কমিউনিকেট অ্যাপ্রোচ হইতেছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হবে। কি হবে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটাকে ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে, টিচিং। হ্যাঁ, এটাকে সংক্ষেপে বলা হয় সিএলটি। কি বলা হয়? সিএলটি। সিএলটি। দাঁড়াও লিখে দিচ্ছি, সিএল, আরে সিএলটি। আর ইংলিশ ফর স্পেসিস পারপাস এটাকে বলা হয় সংক্ষেপে ইএসপি। আচ্ছা, গেল। এখন দেখো আমরা এই ফাংশনাল ভিউর ভিতরে যে বাস্তব পরিস্থিতির সম্মুখীন হই, তার ভিতরে দেখি কি কি। যেমন আমন্ত্রণ জানানো, তুমি তোমার বন্ধুকে জন্মদিনে ডেকেছ, তুমি কিন্তু ব্যাকরণের নিয়ম ভাবে কি কথা বলবা? তুমি তোমার বন্ধুকে না জন্মদিনে ভাইয়া। আমন্ত্রণ জানাইছো আসার জন্য, তখন কি তুমি সাথে যে তোমার সাথে, তুমি যে তার সাথে কথা বলবা, তখন কি ব্যাকরণ নিয়ম ভেবে কথা বলবা না সরাসরি? যদি বাংলায়, সরাসরি। যদি বাংলায় বলতে চাই তাহলে কি, যে তুই এতদিন পর কেন আসছস, তুই আসলি না কেন, এখানে কি তারা গ্রামাটিক্যাল ভাববে? কোনো চিন্তা ভাবনা নাই, মনে যেটা আসছে সেভাবেই তারা ইংরেজিতে কথা বলবে। এটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী বন্ধুর সাথে পথ চেনা বা দিক নির্দেশনা দেওয়া। অর্থাৎ অচেনা অচেনা কোনো জায়গায় গিয়ে তুমি যখন জিজ্ঞাসা করবা, তখন তুমি বলতে পারো, কারণ এখানে বলছে কি যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন। তার মানে কি, সে কিতে চায়, রেলওয়ে স্টেশনটা কোথায় বা এই যাওয়ার জন্য সে উপায়টা খুঁজতে চায়। তাহলে এখানে কি, সে পথ চেনার জন্যই কি তো সে সাহায্য চাইছে বা দিক নির্দেশনা চেয়েছে। তাহলে এটাও কি একটা বাস্তব পরিস্থিতি অনুযায়ী কি সম্মুখীন হওয়া না? জি যেমন ভাইয়া। আবার দ্বিমত পোষণ করা, বন্ধুর কোনো কথায় সায় না দিয়ে ভদ্রভাবে বলা যে কি, আই সি ইউর পয়েন্ট, আমি তোমার মূল কথাটা জেনে রাখলাম, বাট আই ডোন্ট কোয়াইট এগ্রি উইথ, কিন্তু আমি তোমার সাথে কি নয়, একমত হতে পারলাম না। তাহলে এখানে দ্বিমত পোষণ করা। তাহলে কি বুঝতে পারছো যে ভাষা শিখতে গেলে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতিতে কিভাবে সম্মুখীন হতে হয়। আর এগুলোই সম্মুখীন হতে হয় যে পয়েন্টগুলোতে, এগুলো বাস্তব পরিস্থিতি অনুযায়ী
ঠিক রাখতে পারলেই কি হইলো, শিক্ষার্থী কি হইলো, ভাষা শেখা হয়ে গেল। আচ্ছা, আমরা যেন এখানে কয়টা পদ্ধতির নাম শুনছিলাম? দুইটা। দুইটা পদ্ধতি, একটা সিএলটি আর একটা ইএসপি। এই পদ্ধতিতে ব্যাকরণ শেখানো হয়, তবে মুখস্থ করার জন্য নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে নিজের মনের ভাব বা কাজ প্রকাশ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই শেখানো হয়। যেমন সিএলটি, আমাদের দেশে বর্তমানে ইংরেজি শিক্ষা ব্যবস্থায় যে সিএলটি পদ্ধতি ব্যবহার করা হয় তার দৃষ্টিভঙ্গিরই এই দৃষ্টিভঙ্গিরই ফসল। মানে বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? সিএলটি। কারণ সিএলটি কোনটা? ওই যে ঠাড়া মুখস্থ করা। কোনটা? মুখস্থ। মুখস্থ করার সময় কি করা হয়? মুখস্থ করার সময় জোরে জোরে কথা বলা হয় না? হ্যাঁ, তাকে মুখস্থ করা হয়। আবার ক্লাসরুমে কি যদি কোনো পড়া মুখস্থ করতে দেয় তারা কিভাবে বলে? আস্তে আস্তে পড়ে? জোরে জোরে। হ্যাঁ, জোরে জোরে। আবার কিভাবে শেখানো হয়? যেমন বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিএলটি কিভাবে কাজে লাগে, যেমন একজন দোকানদার বা ক্রেতা কিভাবে কথোপকথন করবে সেটাও তাদেরকে কি করা হয়, পরিস্থিতি অনুযায়ী তাদেরকে দোকানে গিয়া, যে একজনকে শিক্ষার্থীকে বলা হয় তুমি দোকানদার হও, আরেকজনকে বলা হয় তুমি কি হও, ক্রেতা হও। এখন টিচার বললো যে তোমরা দুজনে কথা বলো। এটাও হচ্ছে কি সিএলটি এর অন্তর্ভুক্ত। অর্থাৎ বাস্তব পরিস্থিতি অনুযায়ী ভাষা শেখানোটা হইতেছে কি সিএলটি। তাহলে সিএলটিতে আমরা কি কি পাইতে পারি, কি কি পেতে পারি? ক্লাসরুমে মুখস্থ করা চাইতে জোরে জোরে কথা বলা, সেটাকে হয় গ্রুপ ভিত্তিক পড়াশোনা। তারপরে কি বলতে পারি, রুল প্লে বলতে কি ভূমিকা পালন করা। ওই যে দোকানদার ক্রেতা, বা মিষ্টির দোকানে গিয়ে একটা ক্রেতা, বা কাপড় কিনতে গেলে একজন দোকানদার এবং ক্রেতা কিভাবে কথা বলে সেটা বাস্তব পরিস্থিতি অনুযায়ী বা বাস্তব যোগাযোগের মাধ্যমে শেখানো হয়। তারপর এটা কি? ইএসপি। আচ্ছা, ইএসপি এটা ইউনিফর্ম। নির্দিষ্ট কোনো পেশা বা প্রয়োজনের জন্য ইংরেজি শেখা। ইংরেজি শিখে কিসের জন্য? পেশা বা প্রয়োজনের তাগিদে। যেমন একজন ডাক্তার যেভাবে রোগীর সাথে কথা বলার জন্য ইংরেজি শিখবে, একজন ব্যাংকার বা ট্যুরিস্ট গাইডের ইংরেজি শেখার উদ্দেশ্য কি এক হবে? জি না। একজন ডাক্তার ইংরেজি কথা বলার ধরন আলাদা থাকবে, কারণ সে রোগীর সাথে কথা বলবে। একজন ব্যাংকার সে কি করতে পারে, একজন গ্রাহকের সাথে কথা বলবে। দুইজনের কথা বলার ধরন কি ইংরেজি এক হবে না। যার যার নির্দিষ্ট কাজ করার জন্য যেটুকু ভাষা দরকার তারা সেটুকুই কি করা হয়, এই পদ্ধতি অনুযায়ী সেটুকু ভাষায় শেখানো হয়। ক্লিয়ার? তাহলে ইএসপি কিসের জন্য ভাষা শেখানো হয়? পেশা বা প্রয়োজনের তাগিদে। হয়েছে? তাহলে ফাংশনাল ভিউ ক্লিয়ার? জি ম্যাম। তারপরে চলো দ্য ইন্টারেকশনাল ভিউ, পারস্পরিক যোগাযোগমূলক দৃষ্টিভঙ্গি। দেখো, আমরা কেবল কথা বলার জন্য বা শুধু কাজ উদ্ধার করার জন্য ভাষা শিখি না। এটা আমি কিন্তু টেবিল থেকে দেখাচ্ছি, এইখানে বুঝো। এখানে হইতেছে সাহিত্যিক কথাবার্তা, আর এইখানে হইতেছে নিজেদের বুঝার কথাবার্তা। কি বলছি? যে আমরা কেবল একা একা কথা বলার জন্য বা শুধু কাজ হাসিল করা বা উদ্ধার করার জন্য ভাষা শিখি না। আমরা সমাজে বাস করি, সমাজে টিকে থাকার জন্য, মানুষের সাথে সম্পর্ক আড্ডা জমিয়ে রাখার জন্য আমরা কি করি, ভাষাটা ব্যবহার করি। কারণ সমাজে বসবাস না করিয়া ঘরে যদি একা বসবাস করো, কি পারবা ভাষা শিখতে? পারবা ব্যবহার করতে? পারবা? না ভাইয়া। তাহলে এখানে ব্যাকরণ বা শুধু তথ্য আদান প্রদানই শেষ কথা নয়, বরং পরিস্থিতি ও মানুষ ভেদে সঠিক আচরণ এবং কথা বলতে পারাটাই হইতেছে কি আসল। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণের মাধ্যমে তোমাদের আমি কি দেখাচ্ছি, সেটা হইতেছে রুলস, পরিস্থিতির নিয়ম, অর্থাৎ রুলস ইন কমিউনিকেট কন্টেক্সট। আর একটা হইতেছে কি নেগোসিয়েশন ইন কনভারসেশন। কয়টা হইতেছে? কয়টা পদ্ধতি? এখানে আমি দুইটা তোমাদেরকে দুইটি। বুঝাইতেছি। সেটা ইন্টারেকশনাল, অর্থাৎ ইন্টারেকশনাল জানে কি বললাম, যে এইটা শুধু নিজের কথা বলা বা নিজের কাজ হাসিল করার জন্য ভাষা শেখানো হয়। এর প্রধান কাজ কি? ইন্টারেকশনালের প্রধান কাজ হইতেছে মানুষের ভিতরে সামাজিক সম্পর্ক তৈরি করা, সেটা সামাজিক সম্পর্ক বজায় রাখা, সামাজিক আদান প্রদান বা লেনদেন সম্পন্ন করা। অর্থাৎ সমাজে তো এগুলোই প্রয়োজন হয়। প্রয়োজন হয় কিনা বলো? প্রয়োজন হয় ভাইয়া। তাহলে সমাজে বাস করতে গেলে, সমাজে টিকে থাকার ক্ষেত্রে এই ইন্টারেকশনাল ভিউটা কাজে লাগে। এখন আমি বলছি যে এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে এই দুইটা জিনিস বুঝতে হবে। একটা হইতেছে কি রুলস অফ কমিউনিকেটিভ কনটেক্সট, আর একটা হচ্ছে নেগোসিয়েশন ইন কনভারসেশন। আচ্ছা দেখো, এক নম্বর তো কি বলছে, যে তুমি কার সাথে কোন পরিস্থিতিতে কথা বললা
সেটা সেই অনুযায়ী ভাষার রূপ বদলে যায়। যখন তুমি দেখো ভালো করে বুঝো, তুমি কার সাথে কোন পরিস্থিতিতে কথা বললা সেই অনুযায়ী ভাষার রূপ বদলে যায়। যেমন তুমি যদি তোমার বস, অফিসের বস বা শিক্ষকের সাথে কথা বলো, তখন ভাষার ধরনটা কি হবে? একদম নম্রভদ্র হবে। যেমন বলতে পারো, এক্সকিউজ মি স্যার, কুড আই প্লিজ হ্যাভ এ মুভমেন্ট অফ ইউর টাইম। এটা ফর্মাল, খুব ভদ্রভাবে কথা বলা। কিন্তু যদি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো, তখন কি এক্সকিউজ মি বা প্লিজ এগুলো কিছু বলবা? না। বলবা কি, এই দিকে আয়, শুনা যা, তোর সাথে কথা আছে। তাহলে এখানে কি দেখো, শিক্ষকের সাথে বা বন্ধুর সাথে কথা বলার ধরনটা কি হইতেছে পরিস্থিতি অনুযায়ী আলাদা হচ্ছে না? এই হ্যাঁ, জন্য জি বলছে, ভাইয়া। এই জন্য বলছে যে তুমি কার সাথে কোন পরিস্থিতিতে কথা বললা সেই অনুযায়ী ভাষার কি হয়ে যাবে, রূপ বদলে যাবে। এটা হইতেছে কি সামাজিক যোগাযোগের নিয়ম। সামাজিক যোগাযোগের নিয়ম তো এটাই। কারণ তুমি শিক্ষকের সাথে কথা বলবা, সেও একজন সমাজের মানুষ, তার সাথে কথা বলার ধরন আলাদা। সমাজের মুরব্বীদের সাথে কথা বলার ধরন আলাদা হবে, বন্ধু বান্ধবের সাথে কথা বলার ধরন আলাদা হবে। এটা হইতেছে কি যে পরিস্থিতি বুঝে ভাষার বা কথার ধরন পরিবর্তন করা হইতেছে কি সামাজিক যোগাযোগের নিয়ম। ২ নম্বরটা কি সমঝোতা করা বা রফা-দফা করা। কথোপকথনের সময় ২ পক্ষ যেভাবে একে অপরকে কথা বুঝতে বা বুঝাতে চেষ্টা করে। যেমন তুমি দোকানে গিয়া যখন কোনো জিনিসের দামাদামি করবা, ধরো দোকানদার বলতেছে দাম ৳৫০০, তুমি বললা কি না ৳৩০০ হইলে নিব। তখন দোকানদার বলতেছে কি যে আচ্ছা আপনার জন্য ৳৪৫০। তাহলে দেখো এইখানে ২ পক্ষ কি করতেছে, ২ জন লোক একজন আরেকজনকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে। দোকানদার বলতেছে ৳৫০০, ক্রেতা বলতেছে না ৳৩০০। আবার দোকানদার তাকে বুঝাইতেছে যে না ৳৪৫০ হইলে পারবেন। তাহলে এইখানে দেখো কথার পিঠে কথা হচ্ছে না? জি ভাইয়া। তো এই কথার পিঠে কথা হতে হতে একসময় কি হবে, চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত ফলাফল আসবে, দাম নির্ধারণ হবে। এই যে চূড়ান্ত বা তাদের ভিতরে বোঝা পরামর্শ যেটা হইলো, সমঝোতা হইলো, এটাকে বলা হয় নেগোসিয়েশন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে আবার ২ টা পদ্ধতি। এই যদি তুমি বলতে যাও পরিস্থিতির নিয়ম অনুযায়ী বা সমঝোতা প্রকাশ করতে গেলে তোমাদের আরো ২ টা বিষয়ের উপর, দৃষ্টিভঙ্গির উপর চোখ রাখতে হবে। একটা হইতেছে টাস্ক বেসড টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, TBLT। আরেকটা হইতেছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, CLIL। কয়টা পদ্ধতি? ২ টা। তাহলে এই ২ টা পদ্ধতি কিন্তু নামও মনে রাখতে হবে, আমি বোল্ড করে দিচ্ছি। চলো দেখি ২ টা পদ্ধতি দেখি। দেখো টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে শিক্ষার্থীদের ক্লাসে কোনো ব্যাকরণ না শিখিয়ে সরাসরি একটা বাস্তবমুখী কাজ বা টাস্ক দেওয়া হয়, বাড়ির কাজ দেওয়া হয়। কোনো নিয়ম শেখানো নাই, এটা করে আনবা। কারণ ক্লাস 1-2 এর দেখা যায় ওই যে খাতাগুলো থাকে, হোমওয়ার্ক খাতা থাকে, ওইখানে লেখা থাকে যে কি আই হ্যাভ এ প্যান, যেমন এটা আজকে এই পুরা পৃষ্ঠে এটা হোমওয়ার্ক করলা। এখানে কি তাদেরকে নিয়ম শিখাইছে যে আই সাবজেক্ট হ্যাভ ভার্ব তারপর অবজেক্ট শিখাইছে? জি না। অর্থাৎ এখানে এটাই বলছে যে শিক্ষার্থীদের ক্লাসে কোনো ব্যাকরণ না শিখিয়ে সরাসরি বাস্তবমুখী ভাবে শেখানো হয়। যেমন শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা ৪ জন মিলে আগামী সপ্তাহের জন্য একটা কি করবা, ভ্রমণের পরিকল্পনা তৈরি করে আনবা এবং কত টাকা খরচ হতে পারে এটা তোমরা লিখে নিয়ে আসবা। এটা আমরা ধরতে পারি একটা প্যারাগ্রাফ হতে পারে বা রচনা হতে পারে। এখন এটা যদি বলতে যাই তারা তো লিখবে। তাদেরকে আমি শিখাইলাম যে ভ্রমণটা কি বা ভ্রমণ কিভাবে যেতে হয়, কিভাবে কত টাকা লাগতে পারে, কোন কাজে, বা কিভাবে ভ্রমণ আনন্দটা উপভোগ করা যায়, এগুলো কি তাদেরকে শিখানো হয়েছে? না। শিক্ষার্থীরা তখন নিজেদের মধ্যে ইংরেজিতে আলোচনা করবে, তর্ক করবে এবং পরিকল্পনাটি তৈরি করবে। এই কাজের মাধ্যমে তারা প্রাকৃতিকভাবে কি শিখবে, ভাষা শিখবে। যখন ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেওয়া হবে তখন তারা কি হবে, গ্রুপ ভিত্তিক আলাদা হয়ে যাবে। যেমন একটা ক্লাসে ধরো ৪০ জন আছে, ১০ জন করে একটা গ্রুপ হইলো, তখন তারা নিজেদের ভিতরে কি করবে, কথোপকথন করবে কিভাবে এই ভ্রমণ পরিকল্পনাটা করা যায়। দেখো তারপর হচ্ছে কি CLIL, কোনো একটি ভিন্ন বিষয় অন্য একটা ভাষার মাধ্যমে শিখা। একটা ভিন্ন আলাদা একটা বিষয় কিসের মাধ্যমে শিখাবে, অন্য একটি ভাষা। এখানে দেখো বিষয় একটা, আবার ভাষা কি আরেকটা। কয়টা বিষয় থাকলো হুম, এখানে? ২ টা। একটা ভিন্ন বিষয় থাকবে, আবার ভাষা আলাদা থাকবে। দেখো এখানে আমি উদাহরণ দিই। যেমন কোনো ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভাষণ স্কুলে যখন
বিজ্ঞানের শিক্ষক সম্পূর্ণ ইংরেজিতে এই ফটোসিনথেসিস পড়ায়, তখন কয়টা বিষয় শেখা হলো বলো তো এখানে? আমি বলছি কি যে ইংরেজি ভার্সন স্কুলে শিক্ষক বিজ্ঞান শিখাতে গিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, ফটোসিনথেসিস। এটা বিজ্ঞানের একটা শব্দ, বাংলায় বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে এখানে আমরা কি পেলাম? একটা বিষয় পেলাম, কি বলতো? কি পাইছি? বিজ্ঞানের একটা নাম পাইছি। কি না পাইছি? বিজ্ঞানের একটা বিষয়, বিজ্ঞান সাবজেক্টের একটা বিষয়, নাম কি? ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ। এখন এই সালোক সংশ্লেষণের ইংরেজি শব্দ যে ফটোসিনথেসিস, এটা তখন টিচার যখন বোর্ডে লিখবে ফটোসিনথেসিস, এটা কোন ভাষার মাধ্যমে শেখানো হইলো? ইংরেজি। ইংরেজি। তাহলে আমরা একটা ভিন্ন একটা বিষয় পাইলাম, আবার একটা কি পাইলাম সাথে? ভাষাও পাইলাম। তার মানে কোনো বিষয় একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের শিখানোটাই হইতেছে CLI। ক্লিয়ার? কারণ তারা একসাথে বিজ্ঞানও, যেমন এই যে বললাম ফটোসিনথেসিস, এটা বিজ্ঞানের একটা অংশ। এইদিকে তারা বিজ্ঞানও শিখতেছে, আবার ফটোসিনথেসিস যে সালোক সংশ্লেষের ইংরেজি নাম, এটা তারা শিখতেছে। তাহলে এখানে ভাষাও শেখা হইলো। ক্লিয়ার? জি ভাইয়া।